গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছি এর ৪র্থ পর্ব। সারাদিন আমি কি করি? কিছুই না। মনে হয় চোখ বুজে কাটাচ্ছি। ভোরে ওঠা স্বভাব। উঠেই হিটারের প্লাগটা লাগিয়ে দিয়েই চায়ের কেটলিটা চাপিয়ে দিই। তারপর বাথরুমে মুখ হাত ধুয়ে স্নান করি। বাড়ির সবাই ঘুমিয়ে আমি একা অনেকক্ষণ স্নানের ঘরে থাকি। মায়ার স্বভাবটা আদুরে ধরনের হয়েছে। বারবার ডাকাডাকি করলেও উঠতে চায় না। বুনো ধরনের ঘুম ওর। কাপড় চোপড় এলোমেলো করে দুপা মুড়ে ঘুমোয়। স্নান করে বেরিয়ে এসে চায়ের কাপড় মাথার কাছে রাখি। বাবা মারা যাবার পর থেকেই আমি এমন সংসারী হয়েছি। খানিকটা বুড়োটে হয়ে গেছি জানি। সেজন্যই মায়াকে ওর জলের মতো জীবন কাটাতে দিতে চাই। তাছাড়া ওকে কত সুন্দর দেখতে। আমি যদি মায়া হতাম, আমার এক এক সময় মনে হয় এক এক দিন রাতে আমি যখন সংসারের খরচের হিসেব লিখি, তখন হিসেব না মিললে আমার রাগ হয়। তারপরেই হাসি। মনে হয় যদি আমিও মায়ার মতন এখন পাশের ঘরে বসে রেডিওর নব ঘুরিয়ে টাঙ্গন নাচের বাজনা শুনতে পারতাম। কখনো কখনো নিচতলার ভাড়াটে ভুবনবাবু এসে বলেন, ছায়াদেবী, আমাদের নর্দমা দিয়ে জল সরছে না, একটা ব্যবস্থা করুন। তাছাড়া আপনাদের বারান্দা দিয়ে জল ঢাললে আমাদের রান্নাঘরের পাশে ছড়ছড় করে পড়ে। আমি তো বাড়িতে প্রায় থাকি না। হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছেন। কিন্তু আমার ওয়াইফ বললেন, যখন মাস ভাড়া গুনে যাচ্ছি তখন অসুবিধে ভোগ করব কেন? তুমি বাড়িওয়ালিকে বলো। বাড়িওয়ালি শব্দটা উচ্চারণ করেই টুথব্রাশ গোপালা ভদ্রলোক লজ্জা পান। আমার সম্পর্কে ওরা নিজেদের মধ্যে যে ভাষা ব্যবহার করে তাই বেরিয়ে পড়েছে হঠাৎ। ছিপছিপে চশমা পরা এমএ পাস যুবতী যদি বাড়ির মালিক হয়, তাহলে যে তাকে সামনাসামনি বাড়িওয়ালি বলা যায় না, এ বিশ্বাস ওর আছে মনে হলো। তখন ইচ্ছে হয় উঠে গিয়ে ঠাস করে লোকটার গালে চড় মারি। তার বদলে আমি এদিক ওদিক তাকিয়ে দেখি মায়া আছে কিনা। ও থাকলে চড় না বেড়েও নিশ্চিত ঝগড়া বাঁধিয়ে দিত। আমি শান্তভাবে বলি, আপনি একটা লোক ডেকে ব্যবস্থা করুন, খরচ যা হয় ভাড়া থেকে কেটে নেবেন। লোকটা তখন নড়তে চায় না। বুঝতে পারলুম পরপর ৭ দিন নাইট ডিউটি দেবার পর আজ ওর ছুটি। ভাঁজ করা কাপড়ের লুঙ্গি পরা লোকটা চেয়ারের দিকে গুটি গুটি এগোয়। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলি, একটা মিস্ত্রি পেলে আমাদের বারান্দাটাও সারিয়ে নেবেন। আমার সবচেয়ে খারাপ লাগে ভিড়ের ট্রামবাস। হাজার হাজার নিঃশ্বাসের গরমে আমার প্রাণ বেরিয়ে আসতে চায়। ইচ্ছে হয় ডাকাত ডাকাত বলে চেঁচিয়ে উঠি। লোকগুলো আমাকে প্রাণে মারতে চাইছে, কিন্তু উপায় নেই। ঠিক ১০টার সময় আমাকে অফিসে যেতে হয়। কাজ ভালো লাগে না, পাবলিসিটি ফর্মের কাজ। নানা লোকজনের সঙ্গে কথা বলতে হয়। লেআউট, ব্লগ, কপি, ম্যাট, বিজ্ঞাপনের রুমেদার, আর্টিস্ট। মাঝে মাঝে ছোটখাটো কাগজ থেকে ছেলেরা আসে। প্রথমে আমার কবিতা চায় একটা, তারপর ঘুরিয়ে ফিরিয়ে বিজ্ঞাপনের কথা বলে। রাগে আমার শরীর জ্বলে যায়। কিন্তু আমার এই চাকরি, সুতরাং মিষ্টি করে হাসি। বলি, বিজ্ঞাপনের বাজেট তো শেষ হয়ে গেছে, এপ্রিলের আগে আর তো হবে না। কবিতা অবশ্য দিতে পারি, ১৫ পাতা ছাপাবেন? ছেলেগুলো কিন্তু কিন্তু করে হাসে। তারপর নেক্সট উইকে আসছি বলে সরে পড়ে। তবু এই চাকরিটা একদিক থেকে ভালো, অন্য ঝামেলা নেই। ওপরের অফিসারদের মাঝে মাঝে গাড়ি করে পৌঁছে দেবার আমন্ত্রণ উপেক্ষা করতে পারলে ছুটির পর সত্যিই ছুটি। কিছুদিন কলেজে প্রফেসরি করেছিলাম। হাজার প্রশ্ন সেখানে। বাড়িতে পুরুষ মানুষ নেই কেন, কার সঙ্গে ঘোরাঘুরি করি, কারা সব বাড়িতে আসে। অসহ্য। আমি তো তবু ইচ্ছে মতন চাকরি বদলাতে পারছি। আর তাপস একটা স্কুলে চাকরি করত, ঝগড়া করে ছেড়ে দিয়েছে। তারপর আজ প্রায় ১.৫ বছর বেকার। ছিছি, ছেলেদের এতদিন বেকার থাকা মোটেই মানায় না। কিন্তু তাপসের তো দোষ দিতেও পারি না। ও তো চেষ্টাও কম করছে না। তাপসের মাথা খুব ভালো ছিল। মন দিয়ে পড়াশোনা করলে ব্রিলিয়ান্ট স্কলার হতে পারত। তবু যাই হোক, ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেছিল। শরীরে কোনো রোগ নেই, শক্ত স্বাস্থ্য। বিএ পাশ একজন ছেলে কোনো চাকরি পাবে না? ব্রিলিয়ান্ট স্কলার তো অন্য অনেকেই হয়। কারোকে কারোকে তো লেখকও হতে হবে। কিন্তু সে কোনো জীবিকার সন্ধান পাবে না। স্কুলের চাকরিটা হারাবার ব্যাপারেও তাপসের কোনো দোষ নেই। পড়াবার সময়ও ক্লাসে বসে সিগারেট খেত। তাই নিয়ে হেডমাস্টারের সঙ্গে ওর ঝগড়া। অঙ্কের মাস্টার কিংবা পণ্ডিতরা ক্লাসে বসে নস্যি নেয়, তাতে কোনো দোষ নেই। আর ইংরেজির মাস্টার ক্লাসে বসে সিগারেট খেলেই দোষ। ছেলেরা দেখে দেখে শিখবে। ক্লাস থেকে বেরোলে ছেলেরা আর কারোকে সিগারেট খেতে দেখে না, বাবাকে দাদাকে দেখে না। ছেলেরা অনেক কিছু না দেখেও শেখে, শিখবেই। সেসব নিয়ে মাথা ঘামাবার দরকার কি?
স্কুলে এসে লেখাপড়াটা ঠিকমতো শিখছে কিনা সেটুকু অন্তত দেখলেই যথেষ্ট। আসলে শুধু সিগারেট খাওয়া নয়, তাপস যে হেডমাস্টারের কথা নতমস্তকে মেনে নেয়নি সেটা আসল দোষ। প্রবীণ হেডমাস্টার যখন সিগারেট খাওয়া নিয়ে আপত্তি করেছিলেন, তখন তরুণ শিক্ষকের উচিত ছিল লাজুক মুখে নখ করতে করতে বলা, ভুল হয়ে গেছে স্যার, আর করব না। প্রধান শিক্ষককে অন্য শিক্ষকরা শ্রদ্ধা করবে, এইটাই তো নিয়ম। কিন্তু শ্রদ্ধা করবেই বা কি করে? হেডমাস্টার মশাই তাপসকে একটা চিঠি লিখেছিলেন বাংলায়। তাপস সেটা আমাদের দেখিয়েছিল হাসতে হাসতে। ১৪ লাইনের চিঠিতে ৫টা বানান ভুল, গোটা ১০ ইংরেজি শব্দ। হেডমাস্টার মশাই ইতিহাসের লোক, তাই তাঁর চিঠিতে বানান ভুল থাকবে? একটা গোটা বাংলা চিঠিও লিখতে জানবেন না? এদের হাতে শিক্ষার ভার, এরা প্রধান শিক্ষক, এদের লোকে শ্রদ্ধা করবে কি করে? নিজেদের বানান ভুল না শুধরে অন্যের সিগারেট খাওয়ার দোষ ধরতে এসেছে। তাপস আর একটা ইন্টারভিউর গল্প বলেছিল, শুনে হাসতে হাসতে আমরা মরি। রেলওয়ের গুডস ডিপার্টমেন্টে একটা কেরানির চাকরি। কেরানির চাকরি, তারই ইন্টারভিউ নিচ্ছে ৫ জন জাদরেল অফিসার, ৩ জন বাঙালি, ১ জন পাঞ্জাবি, ১ জন মাদ্রাজি। ইন্টারভিউতে ডাকা হয়েছে শখানেক ছেলেকে, তার মধ্যে এমএ পাশি গোটা ১০। তাপস ঢোকার পর সবাই নিবিষ্টভাবে ওর অ্যাপ্লিকেশনটা পড়তে লাগল। রেলের চাকরির অ্যাপ্লিকেশনে নাকি ১৪ পুরুষের ঠিকুজি কুষ্টি সব দিতে হয়। তবু ওদের একজন তাপসকে আবার নাম, বয়স, কতদূর লেখাপড়া এসব জিজ্ঞেস করল। তাপস কোনো গোলমাল না করে উত্তর দিয়েছে। গোপালা পাঞ্জাবিতে বলল, তোমার তো স্বাস্থ্য বেশ ভালোই আছে, তুমি এ চাকরি করতে এসেছ কেন? তাপস বলল, একটা কোনো চাকরি তো করতে হবে, আর কোনো চাকরি পাচ্ছি না। তুমি এ কাজ পারবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি দায়িত্বের সঙ্গে সব কাজ করব এবং নিশ্চিত আশা করি আমার কাজে আপনাদের খুশি করতে পারব। অর্থাৎ তাপস বেশি বিনীতভাবেই সব প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে যাচ্ছিল। হঠাৎ একজন আচমকা জিজ্ঞেস করল, তুমি জানো আকবর কত সালে সিংহাসনে আরোহণ করেছিলেন? তাপস চমকে গিয়েছিল, তবু বিনীতভাবেই বলেছে, ঠিক মনে নেই। এ চাকরির পক্ষে এটা জানা খুব দরকার কি? এসব সাধারণ জ্ঞান, সমস্ত শিক্ষিত লোকেরই জানা উচিত। না, আমি ঠিক জানি না। পৃথিবীতে তুলোর চাষ সবচেয়ে বেশি কোথায় হয়? এটাও আমি ঠিক জানি না, পরে জেনে নিতে পারি। ঠিক আছে, তুমি যেতে পারো। নেক্সট। এইবার তাপস জেগে উঠল, টেবিলের কাছে এগিয়ে এসে বলল, স্যার, আমার ইন্টারভিউ হয়ে গেল। আমার চাকুরি খুব দরকার। আমার ইংরেজি লেখার পরীক্ষা নিলেন না? তোমার হয়ে গেছে, তুমি যেতে পারো। না স্যার, অত সহজে আমি যাচ্ছি না। আমিও দু একটা সাধারণ জ্ঞানের কথা আপনাদের কাছে জেনে যাব। বলুন তো, সিরাজউদ্দৌলার বাবার নাম কি? আমি এটা জানি, আপনি জানেন? বলছি তো, তুমি এখন যেতে পারো। পেয়ারা? মাইরি আর কি, বেয়ারা ডাকলে আমি যাচ্ছি? ওটা খুব শক্ত না? আচ্ছা বলুন তো, কোন সালে প্রথম বাষ্প ইঞ্জিন চলেছিল বলুন? বেয়ারা, বাবুকে দরজা দেখা দো। ওসব বেয়ারা পেয়ারা ডেকে কোনো লাভ হবে না। একটা সাধারণ জ্ঞানের কথা আমি জেনে যাবই। তোমাদের মধ্যেকার ক্যান্ডিডেট ঠিক করা আছে আগে থেকে। বেয়ারা, দারোয়ানকে বোলাও। আবার দারোয়ান দেখানো হচ্ছে? ও কথার জবাব না পেলে আমি এখানে ডিগবাজি খাবো, কাপড় খুলে নাচব, তোমাদের থুতনিতে চুমু খাবো। ইয়ার কি পেয়েছ শালারা? তোমাদের গোষ্ঠীর পিণ্ডি করব আজ। শেষ পর্যন্ত দারোয়ানরা এসেই ওকে টেনে হিঁচড়ে বার করে দেয়। তাপস অনবরত আস্ফালন করতে থাকে, সেই ইন্টারভিউ বোর্ডের ৫ জনের ও সর্বনাশ করে দেবে। কিন্তু কিছুই সর্বনাশ তাপস ওদের করতে পারেনি। ওরা মোটর গাড়ি চেপে ঘোরাঘুরি করে, সাহেবপাড়ায় থাকে, ওদের সমাজ আলাদা। দুর্গের মতন সে সমাজ সুরক্ষিত। তাপস্যা সেখানে কিছুই করতে পারে না। তাপস অবশ্য এখনও শাসায়, ও আর সারা জীবনে রেলে চড়ার সময় টিকিট কাটবে না। সুযোগ পেলেই রেলের বাথরুমের আয়নার কাঁচ ভাঙবে, বাল্ব চুরি করবে। কিন্তু তাতে ওদের কি ক্ষতি হবে? তাপস আজও চাকরি পেল না। আমার বড় মায়া লাগে যখন তাপস বন্ধুদের কাছে গাড়ি ভাড়া চায়। যেরকম সাংঘাতিক লেখক হিসেবে তাপসের নাম, ওইটুকু নামেই ইংরেজ লেখক লক্ষ লক্ষ টাকা রোজগার করত। এক একদিন তাপসের মুখখানা শুকনো দেখায়, বড় বেশি গম্ভীর থাকে। সেই সব দিন ওকে দেখলে ভয় করে, মনে হয় ও যেন কোনো ভয়ঙ্কর সর্বনাশের প্রতীক্ষায় আছে। কিন্তু তাপসের কথা আমি ভাবছি কেন? তাপস নিষ্ঠুর, তাপস আমাকে গ্রাহ্য করে না। সে এক দুপুরবেলা এসেছিল, তারপর থেকে সে আর আসেনি কখনো একা। ও আর আমাকে একা এসে দেখতে চায় না। আমি কাঙালিনীর মতন ওর কাছে গিয়েছিলাম কয়েকবার। কি নির্লিপ্ত আর উদাসীন ওর ব্যবহার! একদিন শুধু সিঁড়ির পাশে দাঁড়িয়ে বলেছিল, আয় ছায়া, তোকে একটা চুমু খাই। বলার সঙ্গে সঙ্গেই আমার অনুমতির অপেক্ষা না করেই ঝট করে এগিয়ে এসে আমায় চুমু খেল, তারপর চলে গেল। যেন হঠাৎই ওর আমাকে চুমু খাওয়ার কথা মনে পড়ল, সঙ্গে সঙ্গে সেটা চুকিয়ে নিল।
আবার পর মুহূর্তেই ভুলে গেল আমার কথা। এই মানুষকে কেউ সহ্য করতে পারে? না, তাপস আমার কেউ না। এর চেয়ে বিমলেন্দু অনেক নির্ভরযোগ্য। ওর চোখের দৃষ্টিতে একটা সান্ত্বনা আছে। কোনো দিন বিমলেন্দু খোঁজ করে অফিসে, ছায়াদি, আজ বিকেলে কি করছো? একটা ফিল্মে যাবে নাকি? বাইবেল হাউসের বারান্দার নিচে বুক খোলা শার্ট গায়ে বিমলেন্দু দাঁড়িয়ে থাকে। একটু নার্ভাসভাবে সিগারেট টানে। আমার জন্য কেউ দাঁড়িয়ে আছে ভাবলেই আমার গা শিরশির করে। আমার সেতির দাগ ধরা ঠোঁট জ্বালা করে ওঠে যেন। দূর থেকে যখন হেঁটে আসি, হাওয়ার বিপরীত দিক দিয়ে সারি উঠতে থাকে। বিমলেন্দুকে দেখে আমার লজ্জা করে। কেন লজ্জা করে ঠিক জানি না। সিনেমার অন্ধকারে বসে অন্যমনস্কভাবে বিমলেন্দু আমার বাঁ দিকের বুকে চাপ দেয়। আমিও মাঝে মাঝে ওর হাত ধরে খেলা করি। এক সময় ওর কোলের ওপর হাত রাখি। বোকা, অত্যন্ত বোকা ছেলেটা। বোকা। আমি হাত সরিয়ে নিই না, আমার ভালো লাগে। বিমলেন্দুকে কোনোদিন চূড়ান্ত প্রশ্রয় দিইনি, কখনো ইশারাও জানাইনি। দেখতে চাই ও কি করে। কোনোদিন হঠাৎ হুড়মুড় করে আমায় জড়িয়ে ধরে কিনা। অথচ এমন হতে পারে আমি বিমলেন্দুকে পছন্দ করি না, আসলে ওকে দু চোখে দেখতে পারি না। ওর ওই নির্লিপ্ত হাঁসের পালকের মতো মুখ কেন কোনো মেয়েকে দেখায়? কেন বিমলেন্দু আসে আমার কাছে? ওর কি আর কোনো মেয়ে বন্ধু নেই? না ও আমাকে ভালোবাসে, নাকি ও আমাকে নিঃসঙ্গ মনে করে সঙ্গ নিতে আসে? বিমলেন্দু আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত। গল্প কবিতা দুটোই ভালো লেখে। প্রবন্ধ সমালোচনার দিকেও আছে। বড় কলেজের জনপ্রিয় অধ্যাপক। প্রবীণ লেখকরা আমাদের মধ্যে বিমলেন্দুকে দেখলেই সাগ্রহে চিনতে পারে। আমাকেও চেনে অনেকে, সেটা আমি মেয়ে বলে। কিন্তু বিমলেন্দুকে আমি বোধহয় চাই না। আমি চাই একটা ছটফটে, দুর্দান্ত, কেয়ারলেস যুবক। কার মতো? অবিনাশের? না, অম্লানের মতো। একটু আনন্দ হলেই যে কোমর থেকে বেলখানা খুলে মো বো করে ঘোরায়। যেসব বিকেলে বিমলেন্দু আসে না, সাধারণত কোনো কাগজের অফিসে যাই, অথবা বাড়ি ফিরে আসি। মায়া সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকে না। দুজনে বসে দাবা খেলি। পিসিমা চায়ের সঙ্গে গরম গরম ফুলকপি বা অমলেট ভেজে দেন। রাত্রে খাওয়ার পর লিখতে বসি। অনেক লেখা পছন্দ হয় না, ছিঁড়ে ফেলি। কিন্তু প্রত্যেকদিন কিছু না কিছু লিখতে আমার ভালো লাগে না। রাত্রে ঘুম আসে না। সারা রাত ঘুমের কথা ভাবি। এক রাত্রে আমার শয্যা কণ্টকী হয়। বিছানায় কোনো জায়গায় শরীর ছোঁয়াতে ইচ্ছে করে না। অসহ্য বমি বমি লাগে। মনে হয় মা আমার পাশে শুয়ে আছে। মায়ের জন্য কষ্ট হয়। এরকম আমার জীবনের দিন কাটে। কিন্তু কিভাবে কাটাতে চাই? আমার ইচ্ছে করে না চাকরি করতে। ইচ্ছে হয় সকাল ৯টা পর্যন্ত ঘুমোই। ইচ্ছে হয় প্রতি কথায় গালাগালি করি। রাস্তাঘাটের বখা ছেলেরা যেরকম মুখ খারাপ কুৎসিত কথা বলে, আমারও ইচ্ছে করে মাঝে মাঝে সেই রকম বলি, দূর শালা, দূর, ছাপার অযোগ্য, তোর ইয়েতে ইয়ে দেই। ইচ্ছে হয় খারাপ মেয়ের মতো কোমর দুলিয়ে হাঁটি। কখনো এসব বলতে বা করতে পারবো না, তবু ইচ্ছে হয় আয়নার সামনে এরকম ভঙ্গি করে দেখি। ইচ্ছে করে সারাদিন শুধু সায়া আর ব্লাউজ পরে থাকি। দুটো সন্ডামার্কা চাকর থাকবে, হুকুম মতো তারা আমার ফুট ফরমাস খাটবে। ধমকালে কুকড়ে যাবে, সাহস করবে না চোখের দিকে তাকাতে। ইচ্ছে করে গোপনে তাপসের বুকে ছুরি বসিয়ে দিই, কিংবা নিজের বুকে। এছাড়া একা একা কান্না পায়। মায়া না থাকলে আমি বাড়িতে শুয়ে কাঁদি। আসলে সারাদিন আমি কি করি তা জানি না। আমি কি করতে চাই তা জানি না। আমি খুবই শিগগির মরে যাব, জানি। আমার কান্না পায়। মা, তোমার জন্য বিষম মন কেমন করে। অনিমেষ। একটু সন্ধে হয়ে এসেছিল, তাই মাঠের মধ্যে দিয়েই জিপ চালিয়ে দিয়েছিলাম। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, রণছর, তোমার ফিরে যাবার তেল আছে তো? কথাটা জিজ্ঞেস করার পরই আমার লজ্জা হলো। প্রায় আমি ভুলে যাই যে ও বোবা। রণছর ওর বিশাল দুটো চোখ মেলে আমার দিকে তাকালো। বুঝলাম, আছে। বোবা বললি কি রণছরের চোখ দুটো এত বড়? ওর চোখ সব কথার উত্তর দিতে পারে। কোনো মেয়ের চোখ এত পারে না। তাছাড়া ওর চোখের ভাষা খুব সরল, শিশুরাও বুঝতে পারে। কিন্তু মেয়েদের চোখের ভাষা পড়তে হলে আলাদা বিদ্যে লাগে। আমার তা নেই। দূর থেকে আমার বাড়িটা দেখতে পেলাম। সব ঘরে আলো জ্বালা। গায়ত্রী সব ঘরে আলো জ্বেলে রাখতে ভালোবাসে। একটা জানলায় ও বসে আছে। ও কি আমার জন্য বসে আছে, নাকি আলো জ্বালা ঘরে বসে দূরে অন্ধকার দেখতে ভালো লাগে? একটা কুকুর ডেকে উঠল প্রচণ্ড ঘেউ ঘেউ করে। ডাকটা খুব মানিয়ে গেল। দূরে আলো জ্বালা বাড়ি, মাঠে অন্ধকার, অন্যমনস্ক নীল আকাশ। এর মধ্যে একটা কুকুরের ডাক না থাকলে মানাচ্ছিল না।
আজ সকালে অবিনাশ একটা চিঠি লিখেছে। কতবার বলেছি অফিসের ঠিকানায় চিঠি দিতে, বাড়িতে নয়, ওর খেয়াল থাকে না। গায়ত্রীর এক খারাপ স্বভাব আছে, চিঠি খুলে পড়া। কলকাতার মেয়েরা এসব করে না, স্বামীর চিঠিও খোলে না। কাশীর মেয়েদের এই শিক্ষা নেই। আমার বন্ধুবান্ধবদের চিঠি গায়ত্রীর পক্ষে হজম করা একটু শক্ত। গায়ত্রী বলেছিল, কি অসভ্য আর কাঠখোট্টা তোমার বন্ধুগুলো। লিখেছে মল্লিকাটা মারা গেছে, একটা মেয়ে, তাও মারা গেছে, তার সম্বন্ধে মল্লিকাটা কি। কি ভাগ্য আমার, মল্লিকার সম্বন্ধে বিস্তারিত লেখেনি। তাই আমি বললুম, মল্লিকা হল শেখরের ছোট বোন, খুব বাচ্চা তো, আর অবিনাশ ওকে খুব ভালোবাসত, ওদের বাড়ি গেলেই খেলা করত, তাই। মল্লিকা মারা গেছে সে খবর আমাকে জানাবার দরকারই বা কী ছিল। মল্লিকার কাছে আমি কখনো যাইনি, ওদের মুখেই নাম শুনেছিলাম। তাপস খুব বলতো, তাপসের বোধহয় বেশ্যাটির উপর সত্যি খুব টান ছিল। আর অবিনাশের তো সবাইকেই ভালো লাগে। মেয়েটা নাকি কোন বিখ্যাত অভিনেতার বেআইনি মেয়ে। অবিনাশ লিখেছে, পরীক্ষিত ভালো আছে, মাথার ব্যান্ডেজ খুলে ফেলেছে। ওহ, সেদিনের রাতের কথা ভাবলেও ভয় হয়। পরীক্ষিতের ওরকম মদ খাওয়া নিয়ে হইচই করা আমি পছন্দ করি না এই জন্য। আর মদ খেয়ে ব্রিজের রেলিংয়ে বসা কেন? অপঘাতে মৃত্যুই পরীক্ষিতের নিয়তি। হঠাৎ একটা আর্তস্বর, তারপরেই নিচের নদীতে শব্দ। গায়ত্রী মন্দিরে পুজো দিতে গিয়েছিল, ফিরে এসে ব্রিজের কোণে দাঁড়িয়ে আমাকে হাতছানি দিয়ে ডাকল। আমি কাছে যেতেই বলল, আমার আজ কেন জানি ভালো লাগছে না, বোধহয় শরীরটা খারাপ, না এলেই ভালো হতো মনে হচ্ছে। ওই সময় ওই কাণ্ড, হা 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 করে চারপাশের দোকান, জঙ্গল, মন্দির থেকে নিমিষে কয়েকশো লোক ছুটে এলো। আমরা দুজনে দৌড়ে এলাম। অবিনাশ ততক্ষণে রেলিংয়ে উঠে বসেছে, ও নিজেও লাফিয়ে পড়বে। আমি ছুটে গিয়ে ওর হাত চেপে ধরে বললুম, কি হয়েছে, পরীক্ষিত পড়ে গেছে? হাঁচারুন, ওকে আমি খুঁজে আনি। কথাটা শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। পরীক্ষিত পড়ে গেছে আর অবিনাশ এখান থেকে লাফিয়ে পড়বে তাকে বাঁচাবার জন্য? কোনটা বেশি ভয়ঙ্কর, পরীক্ষিতের পড়ে যাওয়া না অবিনাশের এখান থেকে লাফিয়ে ওকে খোঁজা? আমি এক মুহূর্তে বুঝতে পারলুম না। এখান থেকে লাফালে কেউ বাঁচে? পরীক্ষিতের এতক্ষণে কি হয়েছে কে জানে। এর নাম বন্ধুত্ব। অবিনাশের মতো ওরকম অকপট দুঃসাহসী আমি আগে কখনো দেখিনি। আমি আর গায়ত্রী দুজনে ওর হাত চেপে ধরলুম প্রাণপণে। অবিনাশ হ্যাঁচকা টান মারতে মারতে বলল, ছাড়ুন না, আমার কিছু হবে না, দেখি ওকে বাঁচানো যায় কিনা। শেষ পর্যন্ত চাওয়ালা বিষ্ট ওকে জোর করে পাঁজাগোলা করে নামিয়ে এনে বলল, পাগল হয়েছেন আপনি মশাই, চলুন ব্রিজের নিচে যাই। আমি এক ফাঁকে দেখলুম ব্রিজের নিচে অন্ধকার, ভাঙা ভাঙা চাঁদের আলো, আর কিছু নেই। পরীক্ষিতকে দেখা যাচ্ছে না। আমাদের সামনে সকলের আগে ছুটে গেল অবিনাশ, জামা কাপড় খুলে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপিয়ে পড়ল। আমি এসব উত্তেজনা সইতে পারি না। এমন ছুটোছুটি চিৎকার, পরীক্ষিত মরে গেছে একথা ভেবে আমার বুকের মধ্যে দ্রিম দ্রিম করে শব্দ হচ্ছিল। আমি জলে ঝাঁপিয়ে পড়িনি, পাশে দাঁড়িয়েছিলাম। তার কারণ আমি সাঁতার জানি না। ওরা কি কেউ ভাবল আমি শীতের ভয়ে জলে নামলুম না, বা প্রাণের ভয়ে? আমি সাঁতার জানি না, একথা গায়ত্রীও হয়তো জানে না। ওর সামনে কখনো নদীতে বা পুকুরে স্নান করেছে বলে মনে পড়ে না। আমি ছেলেবেলায় একবার জলে ডুবে গিয়েছিলাম, সেই স্মৃতি আমি কখনো ভুলি না। আমি স্পষ্ট দেখতে পেলাম পরীক্ষিত জলের নিচের নীল অন্ধকারে কি যেন খুঁজছে। বাতাস, এইমাত্র ওর বুক থেকে যে শেষ বাতাস ও বার করে দিয়েছে, সেটুকু আবার ফিরিয়ে আনা যায় কিনা প্রাণপণে খুঁজছে। ওর জন্য বুক ভর্তি বাতাস নিয়ে অবিনাশ গেছে, পরীক্ষিতের মুখের মধ্যে ফুঁ দিয়ে অবিনাশ বাতাস ঢুকিয়ে দেবে। আমিও বুক ভর্তি বাতাস নিয়ে পাড়ে দাঁড়িয়ে আছি। আমি জলে নেমে পড়ার সাহস পেলুম না। পরীক্ষিত মরার ছেলে নয়। একসময় ও দেশবন্ধু পার্কে ছেলেদের সাঁতার শেখাত। যখন খুব পয়সার দরকার, পরীক্ষিত তখন দেশবন্ধু পার্কের পুকুরের ছোট্ট দ্বীপটায় মাথায় একটা তোয়ালে বেঁধে দাঁড়িয়ে চেঁচাত, কে কে সাঁতার শিখবে, দুয়ানা দুয়ানা, ছুটে এসো ছেলেরা, দুয়ানা দুয়ানা, 7 দিনে পুকুর পার করা শিখিয়ে দেব, দুয়ানা দুয়ানা। তখন পুকুরটা এরকম বাঁধানো ছিল না, ভাঙাচোরা। গরমের দিনে ছেলেরা বিকেলে এসে দাবাদাবি করত। মন্দ আয় হতো না পরীক্ষিতের, দিনে 12-14 আনা। মাঝে মাঝে এক ডুবে পুকুরের মধ্য থেকে মাটি তোলার খেলা খেলত। সুতরাং জলে ডুবে মরা পরীক্ষিতের পক্ষে অসম্ভব। কিন্তু আচমকা অত উঁচু থেকে পড়ে যাওয়া, তাছাড়া এসব পাহাড়ি নদীতে আগাগোড়া পাথর ছড়ানো, মাথায় আঘাত লাগলেই আর বাঁচার আশা নেই। অবিনাশ জলে ঝাঁপিয়ে খানিকটা খোঁজাখুঁজি করতেই আমি চেঁচিয়ে বললুম, ওই যে ওই যে। ব্রিজের একটা থাম ধরে পরীক্ষিত জলে ভেসেছিল, অন্ধকার মুখে একটাও শব্দ নেই।
চাওয়ালা বিষ্টু আর অবিনাশ ওকে ধরে নিয়ে এলো পারে। রক্তে জল ভেসে যাচ্ছে। পরীক্ষিতের তখনও জ্ঞান ছিল। বলল, আর বেশিক্ষণ থাকতে পারতুম না, মাথায় খুব লেগেছে। হাসপাতালে পৌঁছবার আগেও অজ্ঞান হয়ে পড়ল। ভয়ঙ্করভাবে ওর মাথা কেটে গেছে। অবিনাশ ওর মাথাটা চেপে ধরে আছে। চুইয়ে চুইয়ে তবু পড়ছে রক্ত। ডাক্তারের সামনে গিয়ে যখন অবিনাশ হাতটা তুলল, ওর 2 হাতের পাঞ্জা টকটকে লাল। আঙুল বিস্ফারিত করে অবিনাশ ওর ডান হাতের লাল পাঞ্জা আমার চোখের সামনে তুলে ধরল। মুখে কোনো বিকার নেই। আমার মাথা ঝিমঝিম করে উঠেছিল। খাওয়া শেষ করে একটা পাইপ ধরিয়ে জানলার পাশে বসলুম। পাইপ খাওয়া নতুন শিখেছি। বেশ চমৎকার লাগে একা একা। গায়ত্রী টুকিটাকি কাজ শেষ করছে। অনেকদিন কিছু লিখিনি। লেখার কথা ভাবলেই বুকের মধ্যে কিরকম যেন একটা শব্দ হয়, সিনেমার থিম মিউজিকের মতো। বেশ তো ঘুরছি ফিরছি, গায়ত্রীকে আদর করছি, বন্ধুবান্ধবদের কথা ভাবছি, নদী দেখলেই পয়সা ছুঁড়ে দিচ্ছি। তবু মনে হয় কতদিন একটা কবিতাও লিখিনি। অমনি বুকের মধ্যে ওই থিম মিউজিকটা ফিরে আসে। সুরটা দুঃখের নয়, রাগের। যে যে জিনিসকে ভালো লেগেছিল তাদের ওপর অসম্ভব রাগ হয়। মনে হয় তোমাদের ভালো লেগেছিল, তোমাদের তবে কবিতায় আনতে পারলুম না কেন? কেন আমার ভাষা গরিব হয়ে যায়? মনে হয় হেরে গেলুম। কার কাছে? ঈশ্বরের কাছে। এই গাছপালা, পাহাড়, নদী, আকাশ, যে ঈশ্বরের ভাষা, তার কাছে। তখন মনে হয় গাছের ছাল ছাড়িয়ে দেখি, ফুলের সমস্ত পাপড়ি খুলে দেখি। গায়ত্রীর সঙ্গে রাত্রের কাণ্ড করে আমি আলো জেলে। ওর সমস্ত কাপড় জামা খুলেও ওই স্ত্রী শরীরের দিকে তাকাতে আমার ইচ্ছে করে না। ইচ্ছে করে ওর ছাল চামড়া ছাড়িয়ে নিই, বুকটা ফাঁক করে দেখি। কেন ওই বুকে মুখ রাখতে আমার ভালো লেগেছিল? কেন? 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 এর উত্তর খুঁজতেই সময় কেটে যায়। কেন এটা সুন্দর, কেন ওটা কুৎসিত নয়? কেন ওটা কুৎসিত এ প্রশ্ন নয়। কেন এটা আমার ভালো লাগলো, কেন ওটা আমার ভালো লাগেনি, এই অসঙ্গত প্রশ্ন। ভালো, ভালো লাগে। তবে বিশেষ কিছুই আজকাল নতুন লাগে না। সবই মনে হয় আগে দেখেছি। যে কোনো দৃশ্য, যে কোনো মানুষ দেখলেই মনে হয় আগে দেখেছি। যদি কখনো বিলেত, আমেরিকায় যাই, তাহলেও আমার নিশ্চিত ধারণা সেখানকার সবকিছু দেখেই আমার ধারণা হবে এসব আমি দেখেছি অনেক আগে। বহু আগেই এসব আমার দেখা। তবে কি যারা অ্যাটম বোমা বানাচ্ছে তারা কবিদের চেয়েও বড় প্রজাপতি? তারা ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংস করার চ্যালেঞ্জ নিয়েছে। এরাও সৃষ্টি করছে ধ্বংসের দৃশ্য। দৃশ্য হিসেবে তাও নতুন। স্নায়ু আর মাথার ধূসর পদার্থের কম্পনে মানুষ অনেক ধারণা, রসের স্বাদ পেয়েছে। কিন্তু অ্যাটম বোমাওয়ালারা একটা নতুন রসের সন্ধান দিয়েছে, সামগ্রিক মৃত্যু চিন্তা। এতদিন মানুষ শুধু নিজের মৃত্যুর কথা ভেবেছে, সাহিত্যেও ওইসব মৃত্যুর কথা। কিন্তু একটা মহাদেশ বা সমস্ত মানুষ যাত্রার জন্য মৃত্যু ভয় আমি একা একা ভোগ করছি এখন। সাহিত্যের ধাক্কা সামলাতে পারছে না। প্রথম অ্যাটম বোমা ফাটার পরীক্ষার সময় ওপেনহাইমার বিড়বিড় করে ভগবদ্গীতা পড়েছিল। আমি তো গীতা পড়ে ভালো বুঝতে পারিনি। পরীক্ষিতের কবিতার বইটা উল্টে পাল্টে দেখছিলুম আরেকবার। অন্ধের মতো, নির্বোধের মতো লিখেছে। তাই ওর প্রত্যেকটি লাইন এমন জোরালো, এমন বিস্ফোরণের মতো। ওর শব্দ সম্বন্ধে কোনোই জ্ঞান নেই। শব্দ নিয়ে ভাবে না, তাই ওর প্রতিটি শব্দ অব্যর্থ। ওর চোখ ওর মাথার চারপাশে ঘোরে। যে কোনো একটা জিনিস ওকে হঠাৎ আকর্ষণ করে। না, পরীক্ষিত আকর্ষণ কথাটা ব্যবহার করত না। ও বলতো ডাক দেয়। ওর ভাব খুব কম। মীরাও ওকে ডাকে, ফুলও ডাকে, ভালোবাসাও ডাকে। অবিনাশ লিখত হ্যাঁচকা টান মারে। ভালোবাসার হ্যাঁচকা টানে ঢুকে গেলুম গর্তে। মৃত্যু বলে ভেবেছিলাম, কিন্তু পরিবর্তে পেলুম ৮ ঘণ্টা ক্লান্তি। অবিনাশের সেই বিখ্যাত পদ্য, যা কলেজের ছেলেরা একসময় খুব আওড়াত। পরীক্ষিতকে চ্যালেঞ্জ করে অবিনাশ একসময় গুটি আষ্টেক কবিতা লিখেছিল। প্রত্যেকটি বিখ্যাত হয়েছিল। তারপর হঠাৎ কবিতা লেখা ছেড়ে দিল। গল্প লিখেছিল গোটা কয়েক। তা নিয়ে হৈ হৈ কাণ্ড, কি বিকট, কি অশ্লীল সেসব লেখা। এই রব উঠল সাহিত্যের বাজারে। অবিনাশ বলেছিল তখন, একটা উপন্যাস লিখে দেশটা কাঁপিয়ে দেব, ১২টা বাজিয়ে দেব সাহিত্যেই। বোধহয় ২-৩ পাতা লিখেছিল। তারপর হঠাৎ একদিন সকালবেলা পরীক্ষিতকে গিয়ে বলল, ভাই মাফ কর, ওসব আমার দ্বারা হবে না, বড় ঝামেলা। আমি শান্তিতে পুরোপুরি রকম বাঁচতে চাই। কদিন ধরে উপন্যাসের কথা ভাবতে ভাবতে এমন মজে গেছি যে কাল সন্ধ্যাবেলায় রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখে আমার উত্তেজনা হলো না। এ কি? নিজের জীবনটা নষ্ট করে গল্পের নায়ক নায়িকাকে বাঁচিয়ে তোলা আমার দ্বারা হবে না। নিজের জীবনের এমন চমৎকার সময়গুলো নষ্ট করে
খামোখা গল্প উপন্যাস লিখে লাভ কি? আমি ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে চাই। সাহিত্য ফাহিত্য করে যত বোকার দল। পরীক্ষিত বলেছিল, মেরে তোর দাঁত খুলে নেব। জানোয়ার নাকি তুই, যে খালি খাবি আর। অবিনাশ জানে, নির্বোধ ছাড়া কেউ অমরত্বের কথা ভাবে না। যতদিন বাঁচা সম্ভব যেরকম ইচ্ছে বাঁচব, লিখে বা না লিখে। পরীক্ষিতকে চিনতে ভুল হয় না। ওইরকম মদ খাওয়া, পাগলামি, হৈ হৈ, পৃথিবীর বহু কবির জীবনীতে এসব দেখা গেছে। পরীক্ষিতকে দেখলেই মনে পড়ে আমার হফম্যানের সেই গল্পের নায়কের কথা, যে নিজের ছায়াটাকে বিক্রি করে দিয়েছিল। পরীক্ষিত সাহিত্য করার জন্য ওর ছায়াটা বিক্রি করে দিয়েছে, কিন্তু অবিনাশকে চেনা যায় না। তবে আত্মাটা বিশাল অবিনাশের। বিমলেন্দু ছাড়া ওরকম ক্ষমতাবান লেখক আমাদের মধ্যে কেউ নেই আমার মনে হয়। বিমলেন্দু না তাপস? পরীক্ষিতরা বলে, তাপসই সত্যিকারের জাত লেখক, বিমলটা কমার্শিয়াল। আমার তাপসের লেখা ভালো লাগে না। ও আমার ছেলেবেলার বন্ধু, কিন্তু ওর ওই অদ্ভুত নিষ্ঠুরতা, কবিত্বহীনতা আমার সহ্য হয় না। তাপসকে আমি অবিশ্বাস করি। ও লেখে না কলম নিয়ে থুথু ছেটায় আমি বুঝতে পারি না। মানুষ হিসেবেও তাপস অবিশ্বাসযোগ্য। বিমলেন্দুকে ওরা পছন্দ করে না, কারণ ও ছন্নছাড়া। ওর মুখ দিয়ে শিল্প সম্বন্ধে কোনো কথা বেরোয় না। আসলে বিমলেন্দু সবচেয়ে নতুন কথা লেখে, এ কথা আমি ঠিকই বুঝতে পেরেছি। সাহিত্য সৃষ্টির সঙ্গে ওসব মদ খাওয়া কিংবা হৈ হুল্লোড়ের কোনো সম্পর্ক নেই। মানুষের মধ্যেও যেমন একদল মদ খায় না, একদল খেতে ভালোবাসে, লেখকদের মধ্যেও তাই। আলাদার কোনো জাত বিচার নেই। আমিও তো মদটক খেতে তেমন ভালোবাসি না। বিমলেন্দু তো একেবারেই খায় না। ওর সঙ্গে আমার আলাপ অদ্ভুতভাবে। ও তখন অরুণোদয় কাগজে সহ সম্পাদকের চাকরি করে। হোস্টেলে থাকি। আমি তখন কবিতা লিখতাম না। ও কাগজে একটা গল্প পাঠিয়েছিলাম। গল্পটা এমন মুমূর্ষু কবিকে নিয়ে, সেই গল্পের মধ্যে সেই কবির রচনা হিসেবে কয়েক লাইন কবিতাও ছিল। হঠাৎ একদিন বিমলেন্দু দেখা করতে এলো হোস্টেলে। জিজ্ঞেস করল, অনিমেষ মিত্র কার নাম? আমরা তখন কমন রুমে টেবিল টেনিস খেলছিলাম। পরীক্ষিত বলল ফিসফিস করে, ওই ভদ্রলোক বিমলেন্দু মুখার্জি। পরীক্ষিত তখন বিমলেন্দুকে খুব ঈর্ষা করে। কবি বিমলেন্দু মুখার্জি আমাকে খুঁজছেন? আমি প্রায় শিউরে উঠেছিলাম। বিমলেন্দু তখন থেকে বেশ নামকরা। তাড়াতাড়ি আমার ঘরে ডেকে নিয়ে গেলাম। ধুতির সঙ্গে ফুল শার্ট পরা, ফর্সা, শান্ত ধরনের চেহারা, কিন্তু গলার আওয়াজ শুনলে মনে হয় খুব আত্মবিশ্বাস আছে। বিমলেন্দুকে প্রথম দিন দেখেই আমার ভালো লেগেছিল। ও মেয়ে হলে বলা যেত লাভ এট ফার্স্ট সাইট। পরীক্ষিতের দিকে একবার আড় চোখে তাকালো বিমলেন্দু। বেশি ভূমিকা করল না। পকেট থেকে সিগারেট বার করে টানতে টানতে বলল, আপনি অরুণোদয়ে যে গল্পটা পাঠিয়েছেন সেটা ভালো হয়নি। আমি অবাক। গল্প ভালো হলেও পাত্তা পাওয়া যায় না, আর খারাপ গল্পের জন্য সম্পাদক বাড়ি বয়ে এসেছে সমালোচনা করতে। আমি আমতামতা করতে লাগলুম। পরীক্ষিত এক কোণে দাঁড়িয়ে আয়নায় চুল আঁচড়াবার ভান করছিল। হঠাৎ বলল, আমি পরীক্ষিত ব্যানার্জি বলছি। গল্পটা ভালোই, আমি ওটা পড়েছি। মোটেই না, ওটা যাচ্ছে তাই হয়েছে। বিমলেন্দু বলল, ওটা গল্প হয়নি, গপ্প। পরীক্ষিত প্রায় মারমুখী হয়ে এগিয়ে এলো। তবে ওর মধ্যে যে ছোট্ট কবিতাটা আছে সেটা আমি আলাদা কবিতা হিসেবে ছাপাতে চাই। বিমলেন্দু বলল, কবিতাটা চমৎকার হয়েছে। এত ভালো কবিতা পরীক্ষিত ব্যানার্জি ছাড়া অন্য কারোর লেখা ইদানিং পড়িনি। বুঝলাম, আসলে পরীক্ষিতের সঙ্গে আলাপ করবার জন্য এসেছিল বিমলেন্দু। আমাকে ছেড়ে ও তখন পরীক্ষিতের সঙ্গে কথা বলতে লাগল। তবু বিমলেন্দুকে সেই প্রথম দিনই আমার ভালো লেগেছিল। শনিবার। আজ হাটে হরিণের মাংস উঠেছিল হঠাৎ। রঞ্ছরকে দিয়ে খানিকটা বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ ধরে বাজারের সব দোকান ঘুরে জাফরান কিনতে ইচ্ছা হল। নেই। মধ্যপ্রদেশের এইসব শহরে জাফরান মেলে না। ঘি আর রসুন হাজার দিলেও জাফরান ছাড়া হরিণের মাংস জমে না। গায়ত্রী আবার হরিণের মাংস রান্না করতে জানে কিনা কে জানে। ওর বাবা ছিলেন কাশীতে সংস্কৃত অধ্যাপক। কি জানি হরিণের মাংস খেতেন কিনা। আমার বাবা রাকা মাইন্সে অনেকদিন ছিলেন। হরিণের মাংস খেতে বড় ভালোবাসতেন। হাজারিবাগ গেলেই কিনে আনতেন। লালচে রঙের পচানো হরিণের মাংসের গরম ঝোল রাত্রে বসে খেতাম ছেলেবেলায়। স্পষ্ট মনে পড়ে। হরিণ খেয়েছে তার অবিশ্বাসী শিকারীর হৃদয়কে ছিঁড়ে। জীবনানন্দর এই লাইনটা হঠাৎ অকারণেই মনে পড়ল। হরিণের মাংস খাবো ভাবতে ভাবতে এ কি একটা উল্টো রকমের কবিতার লাইন মনে পড়ল। বিষম গোলমেলে এই লাইনটা তারপর আধ ঘন্টা আমার মাথা জুড়ে রইল। আমি হরিণটাকে খাবো না হরিণটা আমাকে খাবে? আমি হরিণের মাংস খাবো আর হরিণটা খাবে আমার হৃদয়। কি স্পষ্ট সেই ছবি!
আমি রান্নার তারিফ করতে করতে আরামে চিবিয়ে চুষে হরিণের মাংস খাচ্ছি, আর হরিণটা খুব গোপনে আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যদিও আমি শিকারী নই, তবু ভেবে আমার বুক শিউরে উঠল। অসম্ভব, দরকার নেই আমার হরিণ। কথাটা ভেবে একটু হাসিও পাচ্ছে যদিও। এসব ভাবলে তো কোনো মাংসই খাওয়া যায় না। যখন মুরগির মাংস খাই, তখন মরার আগে সেই মুরগিও কি আমাদের হৃদয়ের একটা অংশ খেয়ে যায় না? এসব ভেবে কি আমি গান্ধীবাদী নিরামিষাশী হয়ে যাব নাকি? তা নয়। কবিতার মধ্যে আছে বলেই এ ব্যাপারটা এত মর্মান্তিক লাগছে। শিল্পের সত্য বড়ই ভয়াবহ। আজ অন্তত হরিণের মাংস খেতে পারব না। খালি একটা হরিণের জ্যান্ত চেহারা আর ছলছলে চোখের কথা মনে পড়ছে। হে ঈশ্বর, আজ যদি গায়ত্রী রাগ করে বলে হরিণ টরিণের মাংস আমি দু চোখে দেখতে পারি না, তবে খুব ভালো হয়। আমিও তাহলে একটু রাগ করে রঘুনন্দনের বউকে অনায়াসে ওটা দিয়ে আসতে পারি। হরিণ খেয়েছে তার অমিশ্বাসী শিকারীর হৃদয়কে ছিঁড়ে। রঘুনন্দনের বইয়ের হৃদয় নেই। ও যখন বাসন মাজে উঠোনে বসে, ও সম্পূর্ণ বুক আলগা থাকে। ঘুরতে ফিরতে আমার চোখে পড়ে। ওর কোনো হুঁশ নেই। বুকের নিচে যে স্ত্রীলোকের হৃদয় থাকে, সে কখনো অপর পুরুষের সামনে অবহেলা করে নিজের বুক খুলে রাখে না। স্ত্রীলোকের হৃদয় গোপন রাখার জন্যই বুক গোপন রাখতে হয়। আসলে ও নিজের বুকের ওই দুটা চূড়ার কোনো মানে জানে না। ভাবে বুঝি কাচ্চা বাচ্চার জন্য দুখানা দুধ জমাবার ঘাঁটি। গায়ত্রীরও একটা খারাপ অভ্যেস আছে। রাত্রে শোবার আগে বডিস পরে দুই বগলে স্নো মাখে। মুখে গালে বুকে মাখতে পারে, কিন্তু বগলে কেন? গোড়ার দিকে খাটে শুয়ে শুয়ে সিগারেট টানতে টানতে ওগুলো দেখতে আমার খুব লোভীর মতো ভালো লাগত। মাঝে মাঝে উঠে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরতুম। এখন চোখ জিনিসটাকে মনে হয় শরীরের থেকে আলাদা। শরীর এক জিনিস চায়, চোখ তা চায় না। গায়ত্রীর শরীর আমার শরীরকে চুম্বকের মতো টানে, অথচ চোখ তখনও চায় অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে। অথচ না, আলো নিবিও না। হ্যাঁ, এখন ওঠো, কাল আবার ভোরে উঠতে হবে না। না, আর একটু বসি, তুমি শো। কিছু তো লিখছ না, শুধু শুধু তো বসে আছো। তার চেয়ে না, লেখা নয়, আমার বসে থাকতেই ভালো লাগে এরকম। আজ আমার মন খুব খারাপ লাগছে। কেন? গায়ত্রী আমার কাছে এসে দাঁড়ালো। আবারও কাঁধে হাত রাখবে, আর তারপরেই কান ধরে টানতে আরম্ভ করবে। এই ওর একটা অদ্ভুত আদর, কান টানা। আমি যে ওর পূজনীয় পতিদেবতা, ওর খেয়ালই থাকে না। দুই কান ধরে এত জোরে টানে যে আমার কান জ্বালা করে। আমি রাগ করে ওর নাকটা ধরে টেনে দিই, কিন্তু ওর ফর্সা মুখের নাকটা এত লাল হয়ে ওঠে যে আমার মায়া হয়। গায়ত্রী আমাকে একা রেখে দরজাটা ভেজিয়ে দিয়ে চলে গেল। আজ আমার মন খারাপ লাগছে, এ কথাটা হঠাৎ বললুম গায়ত্রীকে কিছু না ভেবে। নিজের স্ত্রীর কাছে আজ আমার শরীর খারাপ লাগছে বলার চেয়ে মন খারাপ লাগছে, এ কথাটা বলা অত্যন্ত নিরাপদ। শরীর খারাপ লাগছে শুনলেই কীরকম লাগছে, কোথায়, উপসর্গ কী কী, কী ওষুধ, এরকম হাজার কথা। কিন্তু মন খারাপ লাগছে বললে অন্তত সভ্য স্ত্রীলোকেরা আর সে সম্পর্কে বেশি প্রশ্ন করে না। আসলে আমার শরীর খারাপ লাগছে না মন খারাপ লাগছে আমি জানি না। এ সম্পর্কে তাপসের থিওরি ভারী চমৎকার। তাপস বলে, শরীর খারাপ আর মন খারাপ, এর সীমারেখাটা কোথায় এখন কজন বোঝে? আমার তো সন্ধ্যের দিকে যদি ভীষণ মন খারাপ লাগে, যদি মনে হয় হেরে গেছি, পৃথিবীতে আমি একা, তাহলেই বুঝতে পারি দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। তখন দুখানা কচুরি, খানিকটা তরকারি ফাও আর 4 পয়সার দই খেলেই বিষম চাঙ্গা লাগে। আমার মনে হয় বিশ্ববিজয়ী। নিজেকে যখন ব্যর্থ প্রেমিক মনে হবে, তখন বুঝবি জুতোয় পেরেক উঠেছে। হাঁটবার সময় পায়ে ফুটছে, কিন্তু টের পাচ্ছিস না। জীবনে কিছুই করা হলো না। এ ধরনের উটকো মন খারাপ হলে বুঝবি নিশ্চয়ই হজমের গণ্ডগোল হয়েছে। তাপসের কথাগুলো যে সম্পূর্ণ আজগুবি নয় তা আমি মানি, তবু এ ধরনের গদ্যময় কথা পুরো মানতেও ইচ্ছে করে না। অবিনাশের কতগুলো নিজস্ব কথা আছে। অবিনাশের একটা প্রিয় কথা হলো, প্রায় বলে রেগে গেলে, যা শালা, শ্মশানের পাশে বসে ব্যবসা কর। এ কথাটার মানে আমি বুঝতে পারিনি বহুদিন। এখনও হয়তো অবিনাশ কি ভেবে বলে আমি জানি না। তবে বছর 5 আগে আমরা দলবল মিলে শ্মশানে বেড়াতে যেতাম। 5 রকম লোককে দেখতেও ভালো লাগে। তাছাড়া বড় কারণ এই, যখন মদ খাবার জন্য জায়গার অভাব হতো, তখন বোতল কিনে নিয়ে শ্মশানে চলে যেতুম। ওখানে আশ্চর্য, কোনো বাধা নিষেধ নেই। গঙ্গার পাড়ে বা শ্মশান, বন্ধুদের ঘরে বসে খেতুম। কেউ দেখলেও গ্রাহ্য করত না, এমন স্বাভাবিক। গগনেন্দ্র, পরীক্ষিত, শেখর, অরুণ, ওরা সবাই সাধুদের দলে বসে গাঁজা খেত। বাহ, বিনে পয়সায় কি ফার্স্ট ক্লাস নেশা! এই বলে গগনেন্দ্র ট্রপিক্যালের প্যান্ট পরা অবস্থাতেই ধুলোর ওপর বসে পড়ত। অয়েল পেন্টিং চলবে?
চলুক না এক রাউন্ড। এই বলে গগনেন্দ্র তেলেভাজাওয়ালাকে ডেকে মাঠশুদ্ধ লোককে খাওয়াতো। অম্লানটা ছেলে মানুষ, মাঝে মাঝে কাঁদত গোপনে। একটা মরা পোড়ানো শেষ হয়ে গেছে, মৃতের জ্যেষ্ঠ সন্তান একটা মাটির খুঁড়িতে করে শেষ অস্থিটুকু কাদামাটি চাপা দিয়ে গঙ্গায় ফেলে দিতে যাচ্ছে। আমি চুপি চুপি অম্লানকে বললুম, আচ্ছা, মানুষের সব পুড়ে যায়, ওটা কি পোড়ে না রে? কপাল না নাভি, ওটা কি স্টোন দিয়ে তৈরি? অম্লান বলল, শোন। তারপর আর কিছু বলে না। আমি দেখলুম অম্লানের চোখে জল চিকচিক করছে। বলল, আমার বাবাকে পোড়াবার পর ওটা পাইনি, জানিস? কোনটা? ওই যে ওই অস্থি। আমি তখন অন্য পাশে বসেছিলাম। হঠাৎ শেষ হয়ে গেছে। ডোমটা বাঁশ দিয়ে অস্থি খোঁজাখুঁজি করছে, পাওয়া যাচ্ছে না। তখন রাত ৩টে, চিতা প্রায় নিভে এসেছে। এখানে সেখানে একটু আগুন। ডোমটা খুঁজছে তো খুঁজছেই। বলল, অস্থির আগুন দেখলেই চেনা যায়। অস্থির ওপরে লাল রঙের আগুন জ্বলে, একটু ঠাহর করলেই দেখতে পাবেন। আমার তখন, জানিস নিমেষ, বিষম পায়খানা পেয়েছিল, থাকতে পারছিলুম না। ওরকম মারাত্মক পায়খানা আমার সারা জীবনে পাইনি। আমি ভাবছিলুম কোনো রকমে গঙ্গায় ঝাঁপিয়ে স্নানটা করার সঙ্গে সঙ্গে ও কাজটাও সেরে নেব, কারণ ওরকম সময় বাবার শেষ চিহ্নটা খোঁজা হচ্ছে, আর আমি বলবো আমার পায়খানা পেয়েছে। ভেবে দেখ, এ অসম্ভব। কিন্তু ডোমটা বহু খুঁজেও অস্থিটা পাচ্ছে না, অথচ অস্থি পুড়ে যেতেও পারে না। আমি আর থাকতে না পেরে ওই যে পেয়েছি বলেই এক টুকরো কাঠকয়লা তুলে মাটি চাপা দিয়ে ছুটে গঙ্গায় চলে গেলুম। অনিমেষ, জানিস, আমার বাবার আসল অস্থি বোধহয় শেষ পর্যন্ত কুকুর বেড়ালে খেয়েছে। এই বলে অম্লান হঠাৎ রুমাল বার করে চোখ মুছতে লাগল। ওর এই গল্পটার সঙ্গে কান্নার কি সম্পর্ক আছে ভেবে আমি তো হতভম্ব হয়ে গিয়েছিলাম। হায় হায়, আমি যে আগাগোড়াই গল্পটা হাসির গল্প ভেবে মুখখানা হাসি হাসি করে রেখেছিলাম। পায়খানা পাবার গল্প আবার কান্নার হয় নাকি? সেই দিনই অবশ্য বুঝতে পেরেছি অম্লান কমার্শিয়ালি সাকসেসফুল লেখক হবে, কারণ ও এখনও জানে যে শ্মশানে এলে দুঃখিত হতে হয়। অম্লান ইতিমধ্যেই ৫খানা উপন্যাসের প্রণেতা। অবিনাশ একদিন একটা অদ্ভুত কাজ করেছিল শ্মশানে। সেদিনও আমরা একটা গাঁজার দলে বসে গিয়েছিলাম। পরীক্ষিত আর শেখর হুসহুস করে লম্বা টান মেরে মুখের মধ্যে ধোঁয়া আটকে রাখছে। তারপর ৫ মিনিট বাদে ২ নাকের ফুটো দিয়ে মোষের শিংয়ের মতো সেই ধোঁয়া বার করছে। আমি ২-১ বার টেনেই কাশতে লাগলুম। আমি রাউন্ড থেকে সরে বসলুম। অবিনাশও এসবে নেশা পায় না, ও একা একা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ আমাকে আর তাপসকে ডেকে বলল, চল একটু ঘুরে আসি। খানিকটা হেঁটে পাটগুদামের পাশ দিয়ে একটা পানের দোকানের সামনে দাঁড়ালো। জিজ্ঞেস করল, বাংলা আছে? বাংলা পান? না, চিপি আটা। ৩.৫ টাকা পাইট লাগবে। ১ নম্বর তো, ৩টে ভাঁড় দিও। আমি অল্প অল্প নিচ্ছিলাম। বাংলা আমার সহ্য হয় না। অবিনাশ ঠক ঠক করে খেতে লাগল। তাপস খুব গম্ভীর। তাপসের বিখ্যাত অন্যমনস্কতা। মাঝে মাঝে ওর হয়, তখনও উৎকট রকমের চুপ করে থাকে। হিউমার শুনলেও হাসে না, তখন বোধহয় কোনো লেখার কথা ভাবে। অবিনাশ জিজ্ঞেস করল, তোর নভেলটা শেষ হয়েছে তাপস? তাপস ঘাড় নেড়ে জানালো, না। অবিনাশ অপর দিকে ফিরে বলল, ওসব গাঁজা ফাজা টানতে আমার ভালো লাগে না, বুঝলেন? ওই পরীক্ষিতরা টানছে কেন জানেন? কবিতার মশলা খুঁজছে। গাঁজায় নাকি নানা রকমের ইমেজ দেখা যায়। এই ভিখিরির মতো ইমেজ খোঁজা কেন? আপনার একথা বলা মানায় না অবিনাশ। আমি বললুম, কেন? আপনি তো এখন লেখেন না, আপনার ইমেজের দরকার কি? ও। অবিনাশ একটু বিব্রত হল। অরুণও তো লেখে না, জীবনে কখনো লেখেনি। ও খায় কেন? আসলে স্বপ্ন দেখার নেশা, দুঃস্বপ্ন দেখার নেশা, স্মৃতি নিয়ে নাড়াচাড়া করার নেশা থাকে অনেকের। আপনার নেই? না, আমি আর ওসব ঝঞ্ঝাটের মধ্যে থাকতে চাই না। আমি হেসে উঠলুম। এ বাসনা আপনার কতদিনের? আমি তো সরল জীবনই কাটাচ্ছি। কিরে তাপস? হয়তো। তাপস বলল। একটা লম্বা চুমুকে বাকিটা শেষ করে অবিনাশ বলল, আমি কলকাতার বাইরে একটা চাকরি খুঁজছি। তাছাড়া আমি যে লিখি না তা নয়, আমি একটা বড় গল্প লিখেছি। তাপস সচকিত হয়ে বলল, কবে? আজ, একটু আগে। গঙ্গার পাড়ে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে। সম্পূর্ণ গল্প, প্রায় ৫০ পাতার হবে। আশ্চর্য, হু হু করে যেন ট্রেনের মতো গল্পটা আমার চোখের সামনে দিয়ে চলে গেল। এই দেখাটাই তো যথেষ্ট, লিখে আর কি লাভ? পাছে ভুলে যাই, তাই মদ খেয়ে মনের মধ্যে গেঁথে নিলুম। ভাগ শালা, চালাকির আর জায়গা পাসনি। বিশ্বাস কর, পুরো গল্পটা কয়েক নিমেষে দেখতে পেলাম। হাঁটতে হাঁটতে আমরা শ্মশানের পাড়ে চলে এলাম আবার। সিগারেট আছে? নেই। অবিনাশ একটা দোকানে গিয়ে বলল, দেখি ১ প্যাকেট সাদা বিড়ি।
লোকটা সিগারেট দিতে দিতে অকারণে জিজ্ঞেস করল, আপনাদের মরা চিতায় চেপেছে? কি? আপনাদের মরা চিতায় চেপেছে? আমাদের মরা? অবিনাশ গাঁ গাঁ করে হেসে উঠল। আমাদের মরা কোথায় রে? বুঝলাম অবিনাশের নেশা হয়েছে। অবিনাশ বলল, চল আমাদের মরা খুঁজে আসি। আমরা শ্মশানের মধ্যে ঢুকলাম। 4টে চিতা জ্বলছে সামনে ধকধক করে। অবিনাশ খুশি মনে বলল, আজ বাজার ভালো। গগন থাকে বলতো, আজ অনেক লোক পড়েছে। লোকনাটক, জয়কালী জয়কালী বলো, লোকে বলে বসবে পাগল হলো। আমরা শ্মশান বন্ধুদের জন্য পাথর বাঁধানো ঘরে ঢুকলাম। একদল লোক সদ্য পোড়ানো শেষ করে আলকাতরা দিয়ে মৃতের নাম লিখছিল দেয়ালে। বাবু শিবপ্রসাদ সাঁতরা, বয়স 72, মৃত 7ই জানুয়ারি, রিটায়ার্ড চৌকিদার, গ্রাম ঘোলা, পোস্ট অফিস ইত্যাদি। অবিনাশ ওদের পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে ওদের লেখা দেখল। তারপর শেষ হলো। কাঁদো কাঁদো মুখে বলল, দাদা একটু আলকাতরা দেবেন, আমাদের মরার নামটা লিখব। নিশ্চয়ই নিশ্চয়ই, লিন না। একজন মুরব্বী সহানুভূতি সঙ্গে দিল। অবিনাশ গোটা গোটা অক্ষরে লিখল সাদা পাথরের দেয়ালে, বাবু অবিনাশ মিত্র, নিবাস জানা নাই, মৃত্যুকাল জানা নাই, বয়স জানা নাই, মৃত্যু তারিখ জানা নাই। তাপস বলল, আরও লেখ, বাপের নাম জানা নাই। আমি মুখ ফিরিয়ে দূরে দাঁড়িয়েছিলাম। অবিনাশকে এতটা সেন্টিমেন্টাল হতে আমি আগে দেখিনি। শ্মশানের কথা মনে পড়লেই সেই মেয়েটির কথা মনে পড়ে, সেই ইটালিয়ান ধরনের সুন্দরী পাগলিটার কথা। রোগা তরুণী, রেনেসাস নাক, নীল চোখ, একটা হাফ ছায়া লাল শার্টিনের ব্লাউজ পরে নিবন্ত চিতার পাশে বসে আগুন পোহাত। মেয়েটা এতটাই রোগা যে ওর শরীরের রস কতখানি আছে বোঝা যায় না। সেজন্যই বোধহয় রাতের বাঘভাল্লুকেরা ওর দিকে তেমন নজর দেয়নি। কিন্তু অমন রূপসী আমি খুব কম দেখেছি, অথবা শ্মশানে নিবন্ত চিতার পাশে বলেই ওকে অত সুন্দর দেখাত। মাত্র 3-4 দেখেছিলাম মেয়েটাকে, চিতার পাশে ছাড়া অন্য কোথাও বসতে দেখিনি। কোনোদিন শুনিনি ওর মুখ দিয়ে একটা আওয়াজ বার করতে। গগনেন্দ্র বড় ভালোবাসত মেয়েটাকে। সোয়েটারের 2 পকেটে হাত ঢুকিয়ে গগনেন্দ্র সোজা তাকিয়ে থাকত মেয়েটার দিকে, আর বিড়বিড় করে বলতো, হে ঈশ্বরের ঈশ্বর, ওই মেয়েটাকে অন্তত 1 ঘন্টার জন্য আমাকে দাও। তাপস পাশে দাঁড়িয়ে হাসত। তখন গগনেন্দ্র বলতো, যান না, দেখুন, অন্তত একবার, যত টাকা খরচ হোক। নিবন্ত চিতার আশেপাশেও লোক থাকত। গেজেল রিকশাওয়ালা, সাধু হয়ে যাওয়া সিফিলিসের রোগী, রাতকানা ভিখিরি। তাপস গিয়ে মেয়েটার পাশ ঘেঁষে বসে গাজায় টান মারতে লাগল। আমরা দূর থেকে লক্ষ্য করতুম। মেয়েটার ভ্রুক্ষেপ নেই। 2 হাঁটুর ওপর থুতনি রেখে মেয়েটা কাঠি দিয়ে ছাই নাড়ছে। এমন সময় হুড়মুড় করে বৃষ্টি এসে গেল। শীতকালের মারাত্মক অকাল বৃষ্টি। আমরা তখনই ছুটে বসবার ঘরগুলোয় ঢুকে পড়লুম। সবচেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল ঝানু গাঁজাখোররা, যারা 1 ফোঁটা জল শরীরে সহ্য করতে পারে না। মেয়েটা চুপ করে বসে ভিজতে লাগল। কি অদ্ভুত ওর চুপ করে বসে থাকা। সেই রকম হাঁটু মুড়ে থুতনিতে ভর দিয়ে কাঠি দিয়ে ছাই খুঁড়তে লাগল। লাল শাটিনের ব্লাউজ আর হাফ সায়া। সেই মেয়েটা, নীল ছকছকে চোখ, এখনো চোখ বুজলে স্পষ্ট দেখতে পাই। তাপস বলল, না, পারলুম না, মাপ করুন। মেয়েটার অসম্ভব দাম্ভিকতাকে ছুঁতে পারলুম না। আমার বন্ধুদের অনেক রকম এলেম ছিল, কিন্তু একটা পাগল মেয়েকে অ্যাপ্রোচ করার ভাষা কারুর জানা ছিল না। গগনেন্দ্র বলল, কে কে মল্লিকার কাছে যাবেন চলুন, আমি এই মেয়েটার মুখ মনে করে মল্লিকার কাছে যাব। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যুবক যুবতীরা। পড়ছিলাম এর 4র্থ পর্ব। উপন্যাসটি শুনতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।